This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, গত শুক্রবার থেকে গোটা সংবাদ মাধ্যম জুড়ে চর্চার বিষয় ছিল মেদিনীপুরে বিতর্কিত স্যালাইন ব্যবহার করার অভিযোগে প্রসূতির মৃত্যু। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে প্রথমবার এই বিষয়ে মুখ খোলেন। প্রায় 40-45 মিনিট সাংবাদিক বৈঠক করেন এবং তিনি জানান যে মেদিনীপুর মেডিকেল কলেজের 12 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে, যার মধ্যে 6 জন সিনিয়র চিকিৎসক, 6 জন জুনিয়র চিকিৎসক অর্থাৎ পিজিটি, যার মধ্যে রয়েছেন সিনিয়রদের মধ্যে আরএমও রয়েছেন, এমএসভিপি রয়েছেন। তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। তন্ময়, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও বটে, তিনি আজকে 40-45 মিনিট সাংবাদিক বৈঠক করলেন। কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সাসপেন্ড করা হয়েছে কাকে কাকে, পুরোটাই বললেন তিনি। কিন্তু আজকে ঘড়ির কাঁটা এই মুহূর্তে 6টা 5। এখনো পর্যন্ত কি ক্লিয়ার তদন্ত শেষ হয়েছে কিনা, মামনি রুই দাসের ওই বিতর্কিত স্যালাইনে মৃত্যু হয়েছে কিনা, ওই স্যালাইন সেখানে কি করে পৌঁছলো নিষিদ্ধ হওয়ার পরেও? দেখো, পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী কিন্তু খুব স্পষ্ট করে রয়েছে যে কোনো হিউম্যান এররের কারণে এই প্রসূতির মৃত্যু ঘটেনি, সেটা স্পষ্ট রয়েছে। ঠিক। এবার দেখা যাচ্ছে যে আরেকটা জায়গা রয়েছে সেখানে, যে এই যে প্রসূতির মৃত্যু হয়েছে সেই প্রসূতিকে কি ভুল ডোজের ওষুধ দেওয়া হয়েছিল, বা বেশি ওষুধ দেওয়া হয়েছিল, বা কম ওষুধ দেওয়া হয়েছিল, ওষুধের প্রতিক্রিয়ায় তার মৃত্যু কিনা, সেখানে দুটো কারণ আসতে পারে। একটা হচ্ছে ওষুধের জন্য, ওষুধটা খারাপ, অথবা যে পরিমাণ ওষুধ দেওয়ার দরকার তার থেকে বেশি বা কম দিয়েছি, যে কারণে তার মৃত্যু হয়েছে। এই দুটো রিপোর্ট আসতে কিন্তু দেরি আছে। এই রিপোর্ট আসবে একটা কেমিক্যাল রিয়াকশনের মানে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব থেকে আসবে, আর একটা রিপোর্ট আসবে ভিসেরা টেস্ট করে, সে ভিসার রিপোর্ট আসবে। এই দুটোকে মিলিয়ে দেখা হবে। ফলে এখনো পর্যন্ত কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জায়গা আসেনি। কিন্তু ইতিমধ্যেই নবান্নে যে সাংবাদিক বৈঠক হয়েছে সেখানে চিকিৎসকদের অভিযোগ যে শুধুমাত্র তাদেরকেই একেবারে, তারা চেয়েছিলেন স্বাস্থ্যের বদল, তারা বদলার মুখোমুখি হচ্ছেন। কিছুক্ষণ আগেই প্রেস মিট করে তারা বলেছেন যে এখানে চিকিৎসকদেরকে দায়ী করা হচ্ছে, মূল জায়গা থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে যাচ্ছে। তাদের প্রশ্ন, সরকার কারখানা বন্ধ করেছে, সেই কারখানার ওষুধ সরকারি চলছিল, 7ই জানুয়ারি নোটিশ দিয়ে সেই ওষুধ নিষিদ্ধ করা হয়েছে, তারপরেও চলছে, সেই স্যালাইন কাণ্ডের কি হলো? ঠিক, প্রশ্ন একাধিক আছে। পূর্ব মেদিনীপুর থেকে স্যালাইন পশ্চিম মেদিনীপুরে পৌঁছালো কি করে, কার নির্দেশে, একাধিক প্রশ্ন আছে। তন্ময় যে কথা বলছিল, চিকিৎসকরা বলছেন যে এক্ষেত্রে বদল নয় বদলা নেওয়া হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সাংবাদিক বৈঠক করে ঠিক কি বলেছেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো। তন্ময় যে কথা বলছিল, চিকিৎসকদের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া গেছে? যারা যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত, সন্তানকেও বাঁচানো যেত। এটা খুব দুঃখজনক ঘটনা। দুটো ইনভেস্টিগেশন রিপোর্ট যখন চিফ সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারি আমার কাছে সাবমিট করেছেন এবং তারপরে তারা সাজেশন দিয়েছেন, সব সাজেশন মেনে নিয়ে 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো, অ্যালং উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন বাই দ্য সিআইডি। যে কজন সেদিন ছিলেন দায়িত্বে এবং নেগলিজেন্সে, যাদের জন্য এই কাণ্ডটা হয়েছে, তাদের কাছে যদি অন্য পেশেন্ট পড়ে কি করবে তো আমরা জানি না। মানুষকে তো বাঁচাতে হবে। যে হেলথ ডিপার্টমেন্ট থেকে যেটা হয়েছে কমপ্লেন, সেই কমপ্লেনটাই তো এফআইআর, ইট উইল বি ট্রিটেড অ্যাজ এফআইআর। আমি ধরেই নিলাম যদি তারা থাকা না থাকার প্রশ্নই যদি আপনি বলেন, তাহলে আপনি এই কথা বলুন যে আরএল আপনি ব্যান করলেন কেন, আরএল স্যালাইন আপনি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানি তুলে নিলেন কেন, এর জবাব দিন। তাহলে আপনি কাকে আড়াল করতে চাইছেন সেই প্রশ্নটা আমরা সরাসরি আপনার কাছে রাখতে চাই। শুধুমাত্র 12 জন সাসপেন্ডেড চিকিৎসককে সাসপেন্ড করে তাদের ঘাড়ে দায় চাপিয়ে দিয়ে আপনি বাঁচাতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কি বলেছেন শোনালাম, ব্যাক টু ব্যাক শোনালাম। চিকিৎসক মহলের প্রতিক্রিয়া তন্ময়ের কাছে আরেকবার যাই। তন্ময়, বিগত দিনে 3-4 দিনে আমরা অনেকগুলো খবর দেখিয়েছি, যার মধ্যে একটা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, সেখানকার যিনি রয়েছেন ভারপ্রাপ্ত সুপার, তিনি বলছেন যে গত বছর মার্চ এপ্রিলে সেই খবর আমরা দেখিয়েছিলাম যে সেখানে পরপর প্রসূতি মৃত্যু হয়েছিল, তারপরে তারা ওই বিতর্কিত স্যালাইন প্রয়োগ বন্ধ করে দেন, তারপর এমন কোনো ঘটনা ঘটেনি। ডিন একই কথা বলেছিলেন, পার্শ্ববর্তী বেশ কয়েকটি এলাকায় ঘটেছিল। গতকাল আমরা দেখলাম একজন সচিব, স্বাস্থ্য ভবনের একজন সচিব, তাকে সরিয়ে দেওয়া হলো। তারপরেও কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয় যে ওই বিতর্কিত স্যালাইন কেন ব্যবহার করা হচ্ছিল, কার নির্দেশে ব্যবহার করা হচ্ছিল, কোথা থেকে গেছিল, স্টোর থেকে কে পাঠিয়েছিল, কি বৃত্তান্ত। তাকে একইভাবে সেদিনকে আরও যাদের অপারেশন হয়েছে, যদি হিউম্যান এরর হয় তাহলে তাদের মৃত্যু হয়নি। যাদেরকে এই আরএল দেওয়া হয়েছিল, তথাকথিত বিতর্কিত আরএল,
তাদের মৃত্যু হয়েছে, তাদের একজনের মৃত্যু হয়েছে, বাকিরা অসুস্থ, একজনের 200 ml দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। এই রিপোর্টগুলো রয়েছে। 1, 2, তুমি যেটা বললে যে এখানে ড্রাগ এবং ইকুইপমেন্টস সেই বিভাগের স্পেশাল সেক্রেটারি তাকে সরিয়ে দেওয়া হলো চৈতালি চক্রবর্তী। কেন তাকে সরিয়ে দেওয়া হলো সেই প্রশ্ন আসছে। 3 নম্বর হচ্ছে পোস্টমর্টেম রিপোর্টে বিশেষজ্ঞরা দেখে বলছেন যে এখানে কোনো হিউম্যান এররের এখনো পর্যন্ত কিছু নেই। তাহলে কেমিক্যাল রিপোর্টের জন্য কেমিক্যাল টেস্ট মানে নমুনা সংগ্রহ করা হয়েছে, সেগুলো রিপোর্ট এবং ভিসেরা রিপোর্ট দুটোকে মিলিয়ে দেখতে হবে। আর এখানেই তাহলে তন্ময় প্রশ্ন উঠছে যে বিশেষজ্ঞ দলের সদস্যরা যাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম তারা বলেছিলেন যে তাদেরকে বলা হয়েছে হিউম্যান এরর আছে কিনা সেটা খতিয়ে দেখার। তাহলে কি সৌমিত্র ঘোষ বলেছিলেন আমাদেরকে হিউম্যান এরর খুঁজতে বলা হয়েছে। তাহলে তারা কি হিউম্যান এরর খুঁজতেই গেছিলেন? আবার একইভাবে অভিষেক ব্যানার্জির মন্তব্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একদমই। তাহলে কি তারা হিউম্যান এরর খুঁজতেই গেছিলেন নাকি সঠিক কারণটা খুঁজতে গেছিলেন? এটা নিয়েও কিন্তু অনেকে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। দেখুন, আপনাদের বাঘাযতীনে হেলে পড়া বাড়ির ছবি দেখিয়েছি, যাকে বিরোধীরা কটাক্ষ করে পিসার হেলানো টাওয়ার বলছে। এবার আপনাদের দেখাই সন্তোষপুরের হাতি বাড়ি। আগে ছবিটা দেখুন। দেখুন হাতি বাড়ি, একেবারে হাতির সামনের অংশের মতন দেখতে, সেই হাতির শুঁড়ের মতন আকৃতি বাড়ির সামনের গেটটা। এই 5 তলা বাড়ি নিয়ে এখন যাবতীয় বিতর্ক। এই বাড়ি 109 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা ব্যানার্জির। অভিযোগ যে অনন্যা বন্দ্যোপাধ্যায় তিনি সম্পূর্ণ বেআইনিভাবে একটি দোতলা বাড়িকে নাকি 5 তলা করে তুলেছেন। দোতলা বাড়ির পারমিশন পাওয়া গেছিল, কিন্তু সেই বাড়ি তিনি 5 তলা করেছেন এমন অভিযোগ করছেন কে? আর এক বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। সজল ঘোষের অভিযোগ শোনাই আপনাদের, তারপর শোনাবো অভিযুক্ত কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় তার প্রতিক্রিয়াও। এই বাড়িটা হাতি বাড়ি বলে পরিচিত, অনন্যা ব্যানার্জির নিজের নামে এই বাড়িটা। দোতলা বাড়ি, কোনো রকম কোনো লিগাল পেপার ছাড়া সেই বাড়িটা পরবর্তীকালে 5 তলা হয়ে যায়। তারপরে পেছনের জমিটা কেনেন, অ্যামালগামেশন হয়। পেছনের জমিটা কিনে সেই বাড়িটা টোটালি ইল্লিগাল ভাবে দাঁড় করানো হয়। এবং সবচেয়ে দুর্ভাগ্যের কথা, তো কয়েকটা এমআইসি মিটিং আগে এই বাড়িটাকে লিগালাইজ করে দেওয়া হয়েছে। আমার কাছে যে অ্যাড্রেসটা উনি বলছেন সেই অ্যাড্রেসের বাড়িটির সমস্ত লিগ্যাল পেপারস আছে। তারপরে কি করে বৈধ অবৈধ এই প্রশ্ন ওঠে? তাই বলতে হবে, তাকে প্রমাণ দিয়ে বলতে হবে কোন এমআইসি, কারা অভিযোগ করলেন, কোথায় করলেন, এই প্রমাণগুলি দিয়ে তো বলতে হবে। আমার কাছে বাড়ির লিগ্যাল পেপারস আছে, বাড়ির বৈধতার কাগজ আছে, কলকাতা কর্পোরেশনের স্যাংশন প্ল্যান আছে। ওনার কাছে কিছু নেই। শুধু আজকের এই পরিস্থিতিতে, অর্থাৎ এই একদিন আগে যে বাড়িটি ভেঙে পড়েছে সেই প্রেক্ষিতে বোধহয় বক্তব্য রাখতে গিয়ে এই সমস্ত টেনে উনি আনছেন। এটা খুব পরিষ্কার যেটা রাজনৈতিক একটুখানি জলঘোলা করার একটা চেষ্টা। এই মুহূর্তে আমার সঙ্গে আমার সহকর্মী সায়ন্ত রয়েছেন, আমি সায়ন্তর কাছে যাব সরাসরি। সায়ন্ত, একদিকে যখন দেখতে পাচ্ছি একটা বেআইনি বাড়ি, সেই বেআইনি বাড়ি হেলে পড়েছে, তা নিয়ে কাকে দোষ দেওয়া হবে সেটা নিয়ে এখন পুরসভার অন্দরে ব্যাপক শোরগোল চলছে। এবার আরও একটা হাতিবাড়ি প্রকাশ্যে এলো, যেখানে বিজেপি কাউন্সিলর সজলবাবু তিনি অভিযোগ করছেন যে এটাও আদতে একটা বেআইনি বাড়ি। চলছে এটাকে এই মুহূর্তে। সন্তোষপুর এভিনিউতে হাতিবাড়ি কার? খোদ কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, যেখানে সজল ঘোষ সরাসরি অভিযোগ তুলছেন এই বাড়ি 2 তলা থেকে 5 তলা করা হয়েছে সম্পূর্ণ অবৈধভাবে, অ্যামালগেশনের মাধ্যমে। অর্থাৎ তিনি অভিযোগ আনছেন পেছনে যে জমি থেকে যে বাড়িটা তৈরি করা হয়েছে সেই দুটো বাড়িকে এক করে একই প্রিমিসেসের ঠিকানায় তৈরি করা হয়েছে এবং এই ঠিকানায় মিউটেশন করা হয়েছে। অর্থাৎ যাবতীয় প্রক্রিয়া বেআইনিভাবে করেছে কে? কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এমআইসি প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু পাল্টা কিন্তু তুমি দেখতে পাচ্ছ অনন্যা ব্যানার্জি কিন্তু সজল ঘোষের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এই ধরনের যখন অভিযোগ আনছেন তার হাতে প্রমাণটা কি আছে। অনন্যা ব্যানার্জি কিন্তু নিজে দেখাচ্ছেন যে তার হাতে প্রমাণ রয়েছে, এই বাড়ি আইনি করা হয়েছে, বৈধ করা হয়েছে। কিন্তু প্রশ্ন এখানেই, কলকাতা পুরসভার মেয়র পরিষদের বৈঠকে কিন্তু এই বাড়িটিকে লিগাল করা হয়েছে। একেবারেই শান্ত, এই বিতর্ক তো থাকবেই। তবে এই মুহূর্তে দর্শকদের পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আমরা। একদিকে জয়ন্ত সিং এর সেই প্রাসাদ, যে প্রাসাদ চারপাশে ঘেরা, একেবারে কাঁচের একটা প্রাসাদ তৈরি করা, সেই ছবি দেখাচ্ছি। আর পাশাপাশি আপনাদের দেখাচ্ছি এই হাতিবাড়ির ছবি। দেখুন, অনেক ধন্যবাদ তোমার শান্ত। আপাতত এবার একটা খবর দিই আপনাদের, সেটা কোনো ফিল্মি কিস্সা নয়, শুটিং তো একেবারেই নয়। নিজের ফ্ল্যাটেই সাইফ আলী খানকে পর ছুরির কোপ, ভাবতে পারছেন? ছুরি দিয়ে 6 বার হামলা,
দুটি চোট, যার মধ্যে অত্যন্ত গুরুতর এবং যার মধ্যে একটি লেগেছে শিরডালার ঠিক পাশে। কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলি। বিগ বলে জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, যে বিষয়টা তোমার থেকে জানতে চাইবো যে সাইফ আলী খান, প্রথমে জানতে চাইবো তিনি এখন কেমন রয়েছেন এবং যে বাড়ি এত সিকিউরিটিতে ঘেরা থাকে বলে আমরা জানি, যে কোনো সেলেবদের বাড়ি, সেই সিকিউরিটির ফাঁক ফোকর গলে কিভাবে একজন ঢুকে গেল, তাকে কি ট্র্যাক করা গেছে, যদি একটু আপডেটটা দাও। প্রথমত জানাই, ডাক্তাররা জানিয়েছেন যে এই মুহূর্তে সাইফ আলী খানের অস্ত্রোপচার হয়ে গিয়েছে, তিনি বিপদমুক্ত। তার 6টি ইনজুরি পাওয়া গিয়েছে, তার মধ্যে 2টি ডিপ কাট, যার মধ্যে একটি রয়েছে একেবারে স্পাইনাল কর্ডের ঠিক পাশে, আর সেখানে ছুরির কিছুটা ভাঙা অংশ ঢুকেছিল, যা অপারেশন করে বার করা হয়েছে, এবং 2টি মিড কাট আছে এবং 2টি সামান্য কাট রয়েছে। মোট 6টি ক্ষত পাওয়া গিয়েছে। এবার যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে এই দুষ্কৃতী পৌঁছলেন কিরম করে, এবং কিছুক্ষণ আগেই মুম্বাই পুলিশের তরফ থেকে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অনায়াসে, অত্যন্ত ধীরে সুস্থে, নির্বিঘ্নে এই ব্যক্তি সিঁড়ি দিয়ে নেমে হেঁটে বেরিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ কিছুক্ষণ আগে খবর এসেছিল। একদম জ্যোতির্ময়, তোমাকে একটু থামাবো। এই মুহূর্তে সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে স্ক্রিনে, যে কথা জ্যোতির্ময় বলছিল। অনেক ধন্যবাদ জ্যোতির্ময় তোমাকে, ধন্যবাদ সায়ন্ত তোমাকেও, ধন্যবাদ প্রসেনজিৎ তোমাকেও, ধন্যবাদ সুমন তোমাকেও। আর আমাদেরকে খবর দিচ্ছিলেন, আমাদেরকে খবর আরো জানাচ্ছিলেন দীপ এবং শুভজিৎ, তোমাদেরকে অনেক ধন্যবাদ।